নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা রোমহর্ষক এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের সবার মনের মধ্যেই একটা সুপ্ত বা গুপ্ত ইচ্ছা থাকে। যদি সেই ইচ্ছা সৎ হয় তাহলে ওপরওয়ালাও আমাদের সাহায্য করে থাকেন। এই রকমই চমৎকার আর ভয়ের দুটো ঘটনা থাকছে আজকের এপিসোডে, তাই কোনোটাই তোমরা মিস করো না। তো প্রথম যার ঘটনা তোমাদের শোনাবো, ওর নাম সুজিত বালা। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমায় এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, তোমরা যারা এখনো লাইক করোনি আর যাদের সাবস্ক্রাইব করাও এখনো বাকি আছে, তারা চটপট করে দাও। তাহলেই তো শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি তোমরা শুনতে পাবে। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। তোমার ভিডিও আমার পরিবারের সবাই খুব ভালোবাসে। আমার নাম সুজিত বালা, বাড়ি জলপাইগুড়ি, কিন্তু কর্মসূত্রে এখন আমি গুয়াহাটিতে থাকি। আজ যে ঘটনাটা তোমাকে বলবো সেটা ঘটেছিল আমার দাদুর সাথে। সে আজ থেকে অনেক বছর আগের কথা, তাও প্রায় 30-32 বছর আগের তো হবেই। তখন আমার মামাসিরা খুব ছোট ছোট। আমার দাদু শ্বশুর বাড়ি, মানে আমার মায়ের দাদু বাড়ি ছিল দিনাজপুরে। কাজে কর্মে ব্যস্ত থাকার জন্য শ্বশুর বাড়িতে ওনার খুব একটা যাওয়ার সুযোগ হতো না। এদিকে মামাসি ওরা মাঝে মাঝে বায়না করতো, মামা বাড়ি যাব, মামা বাড়ি যাব। তাই দাদু একদিন ভাবল, মেয়ে দুটো তো অনেকদিন ধরেই বায়না করছে, একদিন ওদের নিয়ে ওদের দাদু বাড়িতে ঘুরিয়েই আনি। তারপর একদিন সন্ধেবেলা দাদু দুই মেয়েকে নিয়েই রওনা হলো। দাদুর একদিকে মা, অন্যদিকে মাসি, তিনজনেই চলেছে ওরা। ওনার শ্বশুরবাড়ি যাওয়ার পথে একটা ছোট্ট নদী পড়ে। জল বেশি নয়, হাঁটু সমান কি কোমর সমান। আর তখন যেহেতু গরমের দিন, জল আরোই কম ছিল। তখন আমার দাদু দুই মামাসিকে দুই কাঁধে নিয়ে নদীটা পার হতে লাগলো। তারপর নদীটা পেরিয়ে ওপারে উঠতেই একের পর এক ঘটনা ঘটতে শুরু হলো। ততক্ষণে সন্ধে করিয়ে রাত নেমে এসেছে। বিজলি বাতি বা লণ্ঠনের আলো বলে তখনও ওখানে কিছু ছিল না, শুধুমাত্র চাঁদের আলো। তো নদীটা পার হয়ে দাদু সবেমাত্র ডাঙায় উঠেছে, হঠাৎই দাদু চমকে উঠল। অন্ধকারে জ্বলজ্বল করে কি জ্বলছে ওই দুটো। ভালো করে তাকে দেখতেই বুঝল দুটো কালো বেড়াল ভয়ানকভাবে তাকিয়ে আছে দাদুর দিকে। ওই দেখে আমার মামাসিরা তো খুব ভয় পেয়ে যায়, দাদুকে ভয় জড়িয়ে ধরে। দাদু বলে, ভয় নেই ভয় নেই, আমি আছি, হেই যা বলে একটা লাঠি নিয়ে এরপর দাদু বেড়ালটাকে তাড়াতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বেড়াল দুটো চলে গেল ওখান থেকে। আসলে ওরা যে কিসের ইঙ্গিত বহন করছিল দাদু তখনও বোঝেনি। তো এরপর দাদু দুই মেয়েকে নিয়ে আবারও চলা শুরু করলো। খানিকটা যেতেই আবারও একটা ঘটনা। এবার পেছন থেকে একটা ঠান্ডা বাতাস অনুভব করলো দাদু। কাটা কেমন যেন কাটা দিয়ে উঠল ওনার। এত গরমের মধ্যেও হঠাৎ এরকম ঠান্ডা হাওয়া। একবার পেছন ঘুরে তাকালো দাদু, কিন্তু না, একটাও তো কোনো গাছের পাতা নড়ছে না। তাহলে দাদু তখন ওখানে দাঁড়িয়েই একটা বিড়ি ধরালো, আর এসব ব্যাপার পাত্তা না দিয়ে আবারও হাঁটা শুরু করলো। মায়ের দাদু বাড়ি তখন আর খুব বেশি একটা দূরে নয়, প্রায় চলেই এসেছে ওনারা। এমন সময় ঘটল আরও একটা ঘটনা।
রাস্তার দুধারে ঘন বাঁশঝাড়, ঘুটঘুটে অন্ধকার জায়গাটা। লোকজন তো কেউই নেই, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক। তারই মধ্যে দিয়ে চলেছেন ওনারা। চলতে চলতে হঠাৎই দাদু দেখতে পায় রাস্তার ওপরে দুটো বাঁশ পড়ে আছে। রাস্তাটা প্রায় বন্ধ, বাঁশ কাটিয়েও যাবার উপায় নেই। এবার দাদুর কেমন যেন একটু ভয় ভয় লাগতে শুরু করেছে, কারণ অন্ধকার রাস্তার উপরে এইভাবে বাঁশ পড়ে থাকা খুব একটা ভালো লক্ষণ কিন্তু নয়। দাদু তখন মা মাসিকে ওখানে দাঁড়াতে বলল, তোরা এখানে দাঁড়া, এগোবি না, আমি দেখছি। বলে দাদু বাঁশটাকে সরাবে বলে যেই ওতে হাত দিতে গিয়েছে, শটান বাঁশ দুটো নিজে নিজেই উঠে সোজা হয়ে আবার দাঁড়িয়ে পড়ল, আর অস্বাভাবিকভাবে নড়তে লাগলো বাঁশঝাড়টা। তারপরেই বাঁশ ফেটে যাবার মতো খটাস করে একটা আওয়াজ হলো। দাদু তখন ছুটে আমার মা মাসিকে কোলে নিয়ে দিল ওখান থেকে একটা দৌড়। পেছনের দিকে ভয়েও আর তাকালো না, থামলো একেবারে ওদের মামা বাড়ির সামনে এসে। তারপর দাদু বাড়িতে ঢুকে সবাইকে সব কথা খুলে বলল। ওরা শুনে বলেছিল, তুমি আসবে জানলে আমরা গিয়ে নিয়ে আসতে না হয়, কিন্তু তুমি তো কিছু জানাওনি। পরের বার থেকে আসার আগে জানিও, আমরা গিয়ে নিয়ে আসব। দাদা, এই ছিল আমার ঘটনা। জানি খুবই ছোট, তবু হুবহু সত্যি একটা ভৌতিক ঘটনা। তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে বলো, তোমার কণ্ঠে শোনার অপেক্ষায় রইলাম। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। ছোট বড় ঘটনা কোনো ব্যাপার নয়, ঘটনা ভালো হোক, ইউনিক হোক, তোমরা সবাই ঘটনা পাঠাও, এটাই চাই। আমাদের অলৌকিক পরিবার আজ প্রায় ৯,০০০ সদস্যের পরিবার। সবাই যদি একটা করে ঘটনা পাঠাও, তাহলে কত ঘটনা হয় বলো তো। আর কেউ যদি বলে যে আমি একটাও অলৌকিক বা ভৌতিক ঘটনা জানি না, তাহলে সে কিন্তু ডাহা মিথ্যে কথা বলে। এটা আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই এক আধটা ঘটনা নিশ্চয়ই জানে। তো তোমরা ঘটনা পাঠাও এই নাম্বারে, যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস করে। আর এবারে চলে যাচ্ছি আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে ভাই অর্কপ্রভ নস্কর। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এই ঘটনাটি শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। নমস্কার অমিতদা, জয়গুরু বন্দে পুরুষোত্তমম। দাদা, আমি অর্কপ্রভ নস্কর, কলকাতা ঢাকুরিয়া নস্কর পাড়া থেকে বলছি। দাদা, আজ তোমায় যে ঘটনাটা বলবো, এটা আমারই মতো একটা ছেলের ঘটনা। অনুকূলচন্দ্র ঠাকুরের ভক্ত। ছেলেটার বহুদিনের ইচ্ছে ছিল যে অনুকূলচন্দ্র বাবা দীক্ষা নেবে, গুরুদেবকে মানত খুব ছেলেটা। তবে সেটা ওর সাহসে কুলোচ্ছিল না, কারণ ওর বাবা ছিলেন বৈষ্ণব, চৈতন্য মহাপ্রভুর দীক্ষায় দীক্ষিত। ওনার ইচ্ছা ছিল যে ছেলেকেও উনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দেবেন। কিন্তু ঠাকুর যা চান সেসব দিয়ে তো তাই হয়। ছেলেটা একদিন বাড়িতে কিছু না জানিয়েই একজনের সাহায্যে বাবা অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে বসল। এই কথা জানতে পেরে ওর বাবা ওর উপর তো ভীষণ রেগে যায়। ওকে আর বাড়িতেই ঢুকতে দেবেন না তিনি। বলেন, এই বাড়ির দরজা তোর জন্য আজ থেকে বন্ধ, ঢুকবি না তুই আর এই বাড়িতে। মাতা পিতার অনুমতি ছাড়া দীক্ষা গ্রহণে কোনো ফল লাভ হয় না। আর তিনি বা কেমন গুরুদেব যে অনুমতি ভিন্ন দীক্ষা দেন? ছেলেটা বলল, শ্রী শ্রী অনুকূলচন্দ্র বাবা সাক্ষাৎ পরব্রহ্ম বাবা, তার মধ্যেই সমস্ত দেবী দেবতার বাস। তাকে সাধন ভজন করলে ঈশ্বরের করুণা লাভ হয়। তুমি যদি তাকে দেখো, তার কথা শোনো, তুমিও বুঝতে পারবে বাবা। ওর বাবা তখন তাচ্ছিল্য ভরে বলল, আচ্ছা, এত বড় গুরুদেব? বেশ, আমিও দেখব তাকে যে সে সদ্গুরু না অসদ্গুরু। আমি নিয়ে চল তার কাছে।
দেখি সে কেমন গুরু। তারপর ছেলেটা বাবাকে নিয়ে চলল ঠাকুরের কাছে। এখান থেকেই ঘটনার মোড় ঘোরা শুরু হলো। মানুষ যখন ঈশ্বরের পথে অগ্রসর হন, তার অজান্তেই তার মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু হয়। মন থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ ধীরে ধীরে মুছে যেতে লাগে। মন শীতল হতে শুরু করে। ওর বাবার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। যে রাগ আর অভিমান নিয়ে উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, আস্তে আস্তে সেটা যেন নিভে আসতে লাগলো। মনটা শান্ত হয়ে আসতে লাগলো। উনি জোর করেও আর রাগ ধরে রাখতে পারছিলেন না। চেষ্টা করছিলেন রেগে থাকতে, কিন্তু পারছিলেন না। এভাবে যখন ইনি পৌঁছলেন, তারপরেই ঘটল একটা অলৌকিক দৃশ্য। গুরুদেব তখন বিছানায় বসে ওনার শিশুদের সঙ্গে কথা বলছিলেন। ছেলেটা বাবাকে ডাকলো, বলল, বাবা, ওই যে গুরুদেব, ওখানে বসা। অথচ ওর বাবা দেখল সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু সেই শয্যায় বিরাজমান। কি তেজ, কি অপূর্ব শ্রী তার, কি স্নিগ্ধ হাসি ওই মুখে। এই দেখে উনি তো অবাক হয়ে গেলেন। ভাবলেন, এসব এসব কি দেখছি আমি? ভুল দেখছি নাকি? মহাপ্রভু এখানে? ভেবে উনি চোখ কষলে নিয়ে আবারও তাকালেন। আবারও যেই তাকালেন, দেখলেন যে অনুকূল ঠাকুরই তো বসা। চৈতন্য মহাপ্রভু তো নেই। শিষ্যদের সঙ্গে কথা বলছেন উনি। এভাবে যতবার ওনার চোখের পলক পড়ে, ততবারই উনি ওই একই দৃশ্য দেখতে থাকেন। একবার ঠাকুর চৈতন্যদেবের রূপে আত্মপ্রকাশ করছেন, পরক্ষণেই আবার নিজ মূর্তিতে ধরা দিচ্ছেন। কখনো অনুকূল চন্দ্র, তো আবার কখনো চৈতন্যদেব, যেন একই কায়ায় দুই ছায়ার বহিঃপ্রকাশ। উনি তো অবাক, হতচকিত আর বিস্মিত হয়ে গেলেন। মুখের ভাষা তখন হারিয়ে গিয়েছে ওনার। উনি তখন নিজের ভুলটা বুঝতে পারলেন আর ছুটে গিয়ে ঠাকুরের শ্রীচরণে হুমড়ি খেয়ে পড়লেন। পা দুটো জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। বলছিলেন, আমাকে আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি। আমি অহংকার ভরে আপনাকে কি না কি বলেছি প্রভু। আমাকে ক্ষমা করে দিন। এ তো আমার পরম সৌভাগ্য যে আপনি আমার ছেলেকে দীক্ষা দিয়েছেন। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন। এরপর ঠাকুর ওনাকে তুলে ধরে ওনার সামনে বসান, ওনাকে শান্ত করেন। তারপর ঠাকুরের থেকে উনি অমূল্য কিছু জ্ঞান প্রাপ্ত করেন, যাতে ওনার মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। এবং পরবর্তীতে উনিও চৈতন্য দীক্ষা ত্যাগ করে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছিলেন। যে মুখে উনি চৈতন্যদেবের নাম গুণগান করতেন, সেই মুখেই শোনা যেত শ্রী গুরু, শ্রী গুরু। তো এই ছিল বন্ধুরা আজকের সেকেন্ড ঘটনা। আজকের দুটো ঘটনাই একটু ছোট ছোট, কিন্তু আশা করি বেশ ভালো, তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্ট করেই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে সোমা মুখার্জি লিখেছে, হর হর মহাদেব, অলৌকিকের আরও উন্নতি হোক। রোহিণী মালিক লিখেছে, দারুণ লাগলো দাদা ঘটনাগুলো। আশিস কোলে লিখেছে, ওম নমঃ শিবায়, তোমার ঘটনা শোনার অপেক্ষায় থাকি, খুব ভালো লাগলো। সুপ্রিয়া দাস লিখেছে, আজ দেরি হয়ে গেল, আমার বার্থডে ছিল, লোকজনদের বিদায় দিয়ে শুনছি। হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো। সাথী বাউল লিখেছে, দিনের বেলায় ঘটনা শুনে ভয় পেলাম, দ্বিতীয় ঘটনাটা বেশি ভালো লাগলো আমার। অঙ্কুশ মালিক লিখেছে, জবরদস্ত স্টোরি। সুনীল চট্টোপাধ্যায় লিখেছে, দুর্দান্ত লাগলো অমিতদা।
এছাড়াও কমেন্ট করেছো সিংস্টার কবিতা, আমি অলৌকিক পাগল দীনবন্ধু, সায়ন, গীতা গোস্বামী, মনীষা বিশ্বাস, প্রদীপ সেন, স্বপ্না বাজাল, কাকলি পাত্র, অমিতা ঠাকুর, চিলিস ওয়ার্ল্ড, বিনয় মাইতি, অর্কপ্রবণ নস্কর সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাত 10টায় আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।